সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি আয়োজিত আমাদের আজকের লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মিমিতা জেরিন নীলাভ। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের খুবই প্রিয়, আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ফারাদিবা ম্যাম। ম্যামের পরিচয়টা একটু দেই। ম্যাম হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। তার সাথে হচ্ছে ম্যাম আমাদের বিসিপিএস এর বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির ভাইস প্রেসিডেন্ট। ম্যাম, অসংখ্য ধন্যবাদ, আপনি সুদূর অস্ট্রেলিয়া থেকে এত রাত জেগে আজকে আমাদের সাথে জয়েন করেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন। আমার অনেক সৌভাগ্য যে আমি আসলে বারবারই ফিল করি যে বাইরে থেকে দেশের জন্য কিছু মানে কথা বলা মনে হচ্ছে তো আমাদের সার্ভিস দেওয়া। আমি ফিল করি যে এটা নিজেকে কাজে লাগাতে পারছি দেশের জন্য। এটা খুবই আনন্দের ব্যাপার। অনেক ধন্যবাদ যে আমাকে তোমরা সাথে নিয়েছো। থ্যাংক ইউ। এবং ম্যাম, আমরা খুবই গর্ববোধ করি আপনাকে আমরা যখন আমাদের সাথে পাই। আমিও আমি খুবই খুবই আসলে সৌভাগ্যবান বোধ করি নিজেকে প্রতিবার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জবিতা খাতুন রানা ম্যাডাম, হচ্ছে সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য। এবং আমার মনে হচ্ছে এর মাধ্যমে আমাদের পুরো বাংলাদেশের মানুষ উপকৃত হবে। এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেই জায়গাটায় আমাদের আসলে অনেক কিছু করণীয় আছে। তারই একটা উদ্যোগ হিসাবে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যত সুন্দর একটা প্রোগ্রাম, সবাইকে যেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাম। আমরা আসলে আজকে খুবই আনন্দিত। আপনারা একটু পরে আমাদের যখন আলোচনা শুরু হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের সাথে দুজন অসাধারণ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, যাদের সাথে আপনারা আজকে থাকলে হয়তোবা অনেক অনেক সমস্যা সম্পর্কে জানতে পারবেন। আপনাদের সমস্যাগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আশা করি আপনারা আপনাদের যে প্রত্যাশা নিয়ে আজকে লাইভ দেখছেন, আপনাদের প্রত্যাশা অনেকটাই আপনারা পূরণ করতে পারবেন এবং হয়তোবা আমরা সফলভাবে আলোচনাগুলো এগিয়ে নিতে পারবো। তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আপনারা আমাদের লাইভটি শেয়ার করুন যেন অন্যরাও আমাদের লাইভটি দেখে উপকৃত হয় এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে আপনারা আমাদের কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদের ইনবক্সেও জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো বা কমেন্টসগুলোর যথাযথ উত্তর দিতে। তো বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং আমরা সবাই এই জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমরা অনেকেই আছি যারা কোভিডে আক্রান্ত হয়েছি। আমাদের অনেক পরিবার, আমাদের স্বজন, আমাদের বন্ধু, প্রতিবেশী আমরা দেখছি আমাদের আশেপাশে আক্রান্ত হচ্ছে, যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কোনো জটিলতা বা চাপ তৈরি করছে। অনেক ক্ষেত্রে আমরা এই চাপগুলো মোকাবেলা করতে পারছি, অনেক ক্ষেত্রে আমরা এই চাপগুলো মোকাবেলা করার ক্ষেত্রে জটিলতা বোধ করছি। তো আজকে আমরা আলোচনা থেকে চেষ্টা করব যে আপনাদের এই মানসিক চাপ এবং জটিলতা, এই বিষয়গুলো কিভাবে আপনারা সহজে সমাধান করতে পারেন বা এই জায়গাগুলো থেকে আপনারা কিভাবে বের হয়ে আসতে পারেন, সেই পথটা যদি আমরা আলোচনায় আনতে পারি বা দেখতে পারি। তো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। প্রথমত আমরা আমাদের যারা এক্সপার্ট আছেন আমাদের এক্সপার্টদের কাছ থেকে জানতে চাইবো যে ওনাদের অভিজ্ঞতা থেকে ওনারা কি দেখছেন। আপনাদের অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করেন। ফারাদিবা ম্যাম, আপনার থেকে শুরু করছি। আপনি যদি একটু বলেন যে এই পরিস্থিতিতে আপনি অনেক ক্লায়েন্ট ডিল করছেন বা আমাদের আশেপাশে মিডিয়া সবকিছু মিলে আপনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করেন যে আপনি কি দেখছেন। ধন্যবাদ নীলভ। মানে সত্যি কথা হচ্ছে কোভিড এমন একটা পরিস্থিতি আমাদের জীবনে এনে দিয়েছে যেটা আমরা আসলে কেউ কখনো এই কথাটা কখনো ভাবিনি যে একদিন কোনো এক সময় পৃথিবীতে এমন এক পরিস্থিতি হবে যে আমরা আমাদের জীবন সারা পৃথিবীতে থেমে যাবে। মানে এটা একটা আমরা হয়তো কখনো আশঙ্কা করতাম যে যদি কখনো এমন হয় সবকিছু বদলে যায়, পৃথিবীটা উপরের মানে নিচের অবস্থাটা উপরে চলে গেল, কেন উল্টে গেল পৃথিবী। এই যে একটা অবস্থা, আমার মনে হয় যে আমি আমি কেন এটা সবাই আমরা
যারা এক্সপার্ট হয়ে এখন কথা বলছি আসলে আমরাও কিন্তু ওই পরিস্থিতির ভিতরে। তো আমাদের একটা জিনিস ভীষণভাবে এফেক্ট করছে যেটা প্রত্যেককে, সেটা হচ্ছে যে একটা অবিশ্বাস্য ঘটনা, এটা একটা ট্রমা আসলে, এটা সবার জন্য। আম, কারণ যখন কোনো কিছু আনপ্রেডিক্টেবল, নিউ, এবং যেটাকে আমরা বলা যায় যে এটার কোনো এক্সপ্লেন করার মতো পরিস্থিতি আমাদের কাছে থাকে না, সেই বিষয়টা আমাদের জন্য একটা ভীষণ রকমের কনফিউশন তৈরি করে ভিতরে। আর সেই কনফিউশনের সাথে যদি আবার আমাদের এমন কিছু ফ্যাক্ট এসে জড়ো হয় যে আমরা আহ, বুঝতে পারছি যে এই টেনশনটা আমাদেরকে অমূলক না আসলে, মানে সেখানে কিছু কিছু বাস্তব ঘটনা আছে যেটাতে ভয় পাওয়ার মতো। কোভিডে আমরা জানতে পারছি যে আশেপাশে পৃথিবীর বিভিন্ন দেশের খবর পাচ্ছি, এবং বর্তমানে তো আমাদের আমাদের চারপাশেই ঘটে যাচ্ছে জীবনের অনেক আহ, অনেক দুঃখজনক ঘটনা নিজের ঘটছে, শারীরিকভাবে মানুষজন এফেক্টেড হচ্ছেন। সবচেয়ে বড় কষ্টের ঘটনা যেটা হচ্ছে যে আমরা প্রিয় মানুষ হারিয়ে ফেলছি, আমরা বুঝতেও পারছি না কখন কখন কিভাবে এই ঘটনাটা ঘটে যাবে, সেই ঘটনাটাই বোঝার আমাদের অবস্থা হচ্ছে না। মানে যে অচিন্তনীয় একটা ব্যাপার, একদম নতুন একটা পরিস্থিতি, যার পরিস্থিতিকে আসলে কিছু করার মতো এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি, আমরা জানি না যে কিভাবে কি করা যাবে। এবং থার্ড হচ্ছে যেটা আনপ্রেডিক্টেবল, কখন কি হতে পারে। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের এই পুরো স্ট্রেসের, সার্বক্ষণিক একটা স্ট্রেসের ভিতরে থাকার জন্য এক সোজা কথা বলা যায় যে খুবই একটা উপযুক্ত একটা অবস্থা হয়েছে। প্রত্যেকে আমরা স্ট্রেসড এখন। নীরব যে কথাটা আমাকে বলছিল সেটা হচ্ছে যে আমরা সবার কি অবস্থাটা দেখছি, আমি একটু ক্যাটাগরাইজ করব যে তিন ধরনের একটা অবস্থা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে তিন ধরনের একটা গ্রুপ দেখতে পাচ্ছি আমরা। একটা গ্রুপ হচ্ছেন যারা সরাসরি কোভিডকে প্রোটেক্ট, মানে কোভিড থেকে সবার জন্য সুস্থতার দিকে আনার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, স্বাস্থ্যকর্মী যারা একদম সরাসরি কাজ করছেন, ডক্টরস, নার্সেস এবং রিলেটেড আরো যারা আছেন স্বাস্থ্য সেবায়, তারা। দ্বিতীয় হচ্ছেন যারা হয়তো ইনফেক্টেড হচ্ছেন বা তাদের ফ্যামিলি মেম্বার্স। এবং থার্ড আরেকটা গ্রুপ হচ্ছেন যারা আমরা হয়তো অবশিষ্ট আছি, হয়তো ফার্স্ট গ্রুপের দুই, মানে সরাসরি আমাদের কাছে এখনো এই সমস্যাটি আমাদেরকে এফেক্টেড করেনি, কিন্তু আমরা সেই আশঙ্কায় আছি। এই তিন গ্রুপের ভিতরে কিন্তু স্ট্রেসের লেভেল খুব যে বেশি পার্থক্য হচ্ছে তা নয়। আমি ঠিক বুঝতে পারছি না আমার সাথে সবাই আছে কিনা। আহ নীলাভকে দেখতে পাচ্ছি না যেহেতু। আচ্ছা, তা আমি একটু ভাবছিলাম যে কেউ আছে কিনা, আপনাকে আমি একাই কথা বলে যাচ্ছি। তো এই যে না ম্যাম, আচ্ছা আমরা। এই তিন গ্রুপের ভিতরে আমাদের সবচাইতে মানসিক ভাবে আসলে এফেক্টেড হচ্ছেন যারা সম্মুখে থেকে কোভিড এর সাথে যুদ্ধ করছেন, মানে স্বাস্থ্যসেবা কর্মীরা। স্বাস্থ্যসেবা কর্মীদের মানসিক অবস্থাটা মারাত্মক রকম চাপের একটা ব্যাপার হচ্ছে। শুধু যে তারা কোভিড কে নিয়ে ফাইট করছেন তা না, নিজেদের স্বাস্থ্যের বিষয়ে ভয় আছেন তা না, কারণ প্রতিটি কেস ওনারা জানেন না যে সার্ভাইভ করাতে পারবেন বা পারবেন না। তো স্বাস্থ্যকর্মী হিসেবে আমরাও স্বাস্থ্যকর্মী, আমরা জানি যে প্রত্যেকটি কেস আমরা যখন কেউ দায়িত্ব নিই, তার জন্য আমাদের কি পরিমাণ তাকে সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কতখানি আমরা নিজেকে দায়িত্বের জায়গায় রেখে পৌঁছে নিয়ে আসি। তো এক একটা মানুষের, আমরা মেন্টাল হেলথের কাজ করতে গিয়ে মানে যেহেতু আমরা মেডিকেল দায়িত্বটা আমাদেরকে নিতে হয় না, আমরা হয়তো সেই প্রেশারটা কেউ বুঝতে পারবো না যে আসলে যখন কারো একেবারেই সোজা কথা প্রাণ আমার হাতের কাছে, আল্লাহ পাক আছেন আমাদের সহযোগিতা করতে, কিন্তু তারপরে ওনার যে দায়িত্ব, জীবনটি বাঁচাবার দায়িত্ব, এই যে স্ট্রেস, এই মানুষটি বেঁচে থাকবে আমার কারণে, মারা যাবে আমি যদি তার মানে সহযোগিতা করতে না পারি, এই যে স্ট্রেস। কোভিড অ্যাটাক করছে, অফকোর্স এই দায়িত্বটাকে যুদ্ধের ময়দান ভাবছেন, এটা ওনার নিজের আশঙ্কা, নিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা, নিজের আক্রান্ত হওয়ার আশঙ্কার উপরে আবার এই চাপ, ওনাদের মানসিক অবস্থাটা কিন্তু আসলে খুবই একটা নাজুক অবস্থা আছে। ওনারা
আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, সারা পৃথিবীতে কিন্তু ডক্টররা অনেক, মৃতের সংখ্যা অনেক বেশি। এর কারণ ওনাদের মানসিক চাপ কিন্তু এখন, শারীরিকভাবে ওনারা সবাই ডক্টর, কিন্তু তার মানে তো এই না যে ওনারা এই মানে ফাইট করতে জানবেন এবং ওনাদের কিছু হবে না। এবং ওনাদের এই স্ট্রেসের কিন্তু ওনাদের ইমিউন সিস্টেম অনেক দুর্বল হয়ে যাচ্ছে, ডাবল স্ট্রেস নিচ্ছেন ওনারা। আহ, এবং সেকেন্ড যে দুটো গ্রুপের কথা জুবেদাও আস্তে আস্তে বলবে, আমি শিওর এর সাথে অ্যাড করে দিবে। দ্বিতীয় যে গ্রুপটি আছে যারা এফেক্টেড হয়েছেন বা যার ফ্যামিলি মেম্বার্স এফেক্টেড হয়েছে, এই অবস্থাটা কিন্তু মারাত্মক রকম একটা মানসিক দুরবস্থা তৈরি করছে প্রত্যেকের ভিতরে। কারণ ওই যে যেটা বলছিলাম, আমরা আশঙ্কা, আমরা কিন্তু জানি না, এটা একেবারেই একটি ট্রমার অবস্থা তৈরি করছে। ট্রমার যে রিয়াকশন গুলো, সেই রিয়াকশন গুলো আমরা আবার স্লোলি ট্রমার ডিফারেন্ট ফেজে হয়তো আমার আলোচনায় চলে আসবে। এবং থার্ড যে গ্রুপ আছে যারা আমরা আশঙ্কার ভিতরে আছি আর কখন কি হয়, এই গ্রুপটি কিন্তু একটা বড় গ্রুপ। কিন্তু এই গ্রুপের ভিতরে আবার অনেক কতগুলো ভেরিয়েশন আছে। যেমন কেউ কেউ আছেন যারা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ, হয়তো আগে ওনাদের কোনো সমস্যা ছিল না, দিনের পর দিন সামাজিক বিচ্ছিন্নতা কিন্তু এই তিন গ্রুপের মানুষকে আবার ভীষণভাবে এফেক্টেড করছে। কারণ আমরা এখন কারোর সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছি না। মন খারাপ হলে আমরা হয়তো কখনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারতাম, সেই জায়গাগুলো সব বন্ধ। তো স্বাভাবিক মানুষই মানসিক ভাবে কিন্তু একটা বিরাট বড় চাপের ভিতরে আছে। আরো আছে কিছু এখানে কতগুলো বিষয়, যে আমরা স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরে আসলেও কিন্তু আমাদের দৈনন্দিন যে চাপগুলো ছিল, আমাদের নিত্যদিনকার যে প্রয়োজনীয়তা, আমাদের জীবন ধারণের জন্য যা যা বিষয়কে নির্দিষ্ট করা দরকার ছিল, এই বিষয়গুলোর চাপ কিন্তু আমাদের থেকে সরে যায়নি। বরং কোভিড এর কারণে আমরা এখন অনেকেই আছে যারা হয়তো চাকরি হারাচ্ছেন, আগের সেই ইনকাম নেই, সংসার কিন্তু চালাতেই হচ্ছে। এই যে আগের চাপটা বরং এখন আরো ভীষণ আশঙ্কার উপরে দাঁড়িয়েছে, পাশাপাশি এই কোভিড এর ভয়। এর ভিতরে যখন আছেন অনেকে, আমি শিওর জগদাও পেয়েছে, তুমি নীলাম নিজেও পেয়েছো, সবচেয়ে বড় একটা পরিবর্তন আমি মানে অসুবিধা দেখতে পাচ্ছি আমাদের ক্লায়েন্ট গ্রুপের ভিতরে, যারা হয়তো ভালোই ছিলেন, সুচিকিৎসা নিয়ে ভালো ছিলেন, রিল্যাপস বা আবারও পুনরায় সমস্যায় আক্রান্ত হওয়ার ঘটনা অনেক দেখতে পাচ্ছি, যেটা খুবই অ্যালার্মিং। এবং অনেক কেয়ার গিভার আছেন যারা হয়তো সিভিয়ার অনেক কেসকে ডিল করতেন, মানে ম্যানেজ করতেন, দেখভাল করতেন। সেটা শুধু মানসিক স্বাস্থ্য সমস্যার কথা বলছি না, যে কোনো ধরনেরই হয়তো সিভিয়ার শারীরিক সমস্যাকেও হয়তো পরিবারের কারো ভিতর আছে, ওনারা ডিল করতেন। ওনাদের মানসিক অবস্থা কিন্তু এখন খুবই খারাপ একটা অবস্থার ভিতরে আছে। বাইরে একটা সুবিধা হচ্ছে, এইসব দেশের মানুষজন একটু ঘর থেকে বেরোতে পারে। আমি এক্সাম্পলটা বলছি, আমি পোস্ট ডক্টরের জন্য এখানে বিদেশে সৌভাগ্য বলছি এক অর্থে, যে আমি ঘরে আটকা পড়ে থাকতে হয় না। এখানে লকডাউন মানে টোটাল লকডাউন, ঘর থেকে বের হওয়া যাবে না সেই অবস্থাটি নয়। সোশ্যাল ডিস্টেন্স রেখে মানুষ কিছু সময় হয়তো বাগানে একটু হাঁটতে যেতে পারে, কেউ কারো কাছে যেতে পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই অবস্থাটা পুরোটা সবাই পাচ্ছি না আমরা। ফলাফলে কি হচ্ছে, আমরা ঘরের ভিতরে বন্দি অবস্থায় প্রায়, এবং বন্দি অবস্থায় থাকাটা যে কত কঠিন কাজ, এটা যারা আটকে আছে আমরা প্রত্যেকে সেটা ফিল করছি। এবং আমি পরবর্তীতে আলাপ করবো যে আমাদের মানসিক তখন কেমন চলতে থাকে, এবং কোনোভাবেই আমরা আমাদের দুশ্চিন্তাকে আলাদা করতে পারি না। তো আমি এটুকু বলে আমি জবেদাকে বলতে চাই যে এই জায়গাটা আমি কিছু বাদ করলাম কিনা। জবেদা ম্যাম, আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, দীপা আপা এবং নীলাভকে ধন্যবাদ। আপা যেটা বলছিলেন যে আমরা আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এবং এরকম একটা অজানা পরিস্থিতি যে আমরা আসলে জানতেও পারিনি যে আমাদের কি কি করতে হবে। রিসেন্ট অবশ্য অনেকেও জানতে পারছি আমরা স্বাস্থ্যবিধি এই বিষয়গুলো, কিন্তু এটা হঠাৎ করে একটা মহামারী আসা এবং সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া, এটা একেবারেই যেটা আমরা বলছিলাম যে প্রত্যেকেরই একটা আক্রান্ত হওয়ার ভয়ঙ্কর একটা, এবং দেখা যাচ্ছে যে অনেক মানুষ মারা যাচ্ছে, সেই জায়গাটা থেকে কিন্তু একটা আতঙ্কের জায়গা তৈরি হয়ে যায়। আর একটা বিষয়, আমরা যখন লকডাউনে আছি সেই সময়টাতে দেখা গেল যে আমাদের ভিন্ন রকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা মা প্রত্যেকে কিন্তু ভয়ে আছে
যে বাচ্চাটি হয়তো আক্রান্ত হয়ে যাবে, বা দেখা গেল যে পরিবারে যে বয়োজ্যেষ্ঠ আছে সে বোধহয় আক্রান্ত হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, যারা আছে ফ্রন্ট লাইনার, যারা আসলে যে হেলথ ওয়ার্কার, দেখা যাচ্ছে ডাক্তাররা, যারা স্বেচ্ছাসেবী যারা আছেন, এবং এদের একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। কারণ স্বাস্থ্য সুরক্ষার যে সরঞ্জাম বা যে বিষয়গুলো হয়, এটা পর্যাপ্ততা না থাকলে, বা এই বিষয়গুলোতে সঠিকভাবে জীবাণুমুক্ত না করা হয়, এবং সামনে আরো কত ধরনের জায়গা তৈরি হবে, সেই বিষয়গুলো নিয়ে একটা ভয়াবহ জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এবং তার ফলে কিন্তু ওভার স্ট্রেস দেখা যাচ্ছে যে অসংখ্য রোগী যখন হসপিটালে আসছে, তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে সাপোর্ট দেওয়া, এবং সেই জায়গাটি হচ্ছে আমি দেখতে পেয়েছি যে আমাদের ডাক্তার বন্ধুরা যারা আছে, তাদের সবচেয়ে সমস্যা হচ্ছে তারা ঘুমাতে পারছে না। তাদের দেখা গেল যে দিনের পর দিন তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, এবং সবচেয়ে কঠিন জায়গাটা হলো তাদের পরিবারে গিয়ে তাদের যে সমস্যাটি হচ্ছে, তারা কিন্তু পরিবার থেকে একটু আইসোলেশনে থাকছেন, কারণ তারা জানেন যে তাদের মাধ্যমে কিন্তু সংক্রমিত হবে তাদের ফ্যামিলিতে। এবং এই যে একটা মানসিক অবস্থা, এবং বয়োবৃদ্ধরা দেখা যাচ্ছে বলছে যে তারা একেবারে মানে পাগল পাগল হয়ে যাচ্ছেন, এই ওয়ার্ডটি তারা ইউজ করছেন। এবং আরো ভয়ঙ্কর জায়গা হলো বাচ্চাদের মধ্যে, মানে দেখা যাচ্ছে যে তারাও ভীষণ একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা একটা কথা বলি, যেন সময় দেখা যায় যে একটু হাঁচি কাশি হলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাচ্ছি, বোধহয় আমার হয়ে যাচ্ছে, বা আমার সিমটমটা কি এটা বলে কিনা যে এটা আমার কোভিড-19 হয়েছে। সব মিলিয়ে যেটা আমরা বলি যে মানসিক অবস্থার একটা মানে চরম একটা বিপর্যয় ঘটে যাচ্ছে। এবং আমার অনেক কলিগ যারা হাঁচি কাশি বা এরকম তৈরি হওয়ার পরপরই ওনারা একটু টেস্ট করিয়েছেন, এবং টেস্ট করার পরেই অনেকেরই যেটা, তারা ভালোই ছিলেন মানসিকভাবে, এক ধরনের কোপ করে, আমরা যেটা বলি যে একটা পরিস্থিতির সাথে কোপ করাতে বেশ কিছু সময় লাগে, এবং সেই সময়টি কিন্তু মোটামুটি 2-3 মাসে অনেকেই একটা পর্যায়ে চলে এসেছেন। কিন্তু যখনই শোনা গেল যে টেস্ট করিয়ে পাওয়া গেছে যে কোভিড-19 পজিটিভ হয়েছে, এবং আমাকে মেসেজ পাঠাচ্ছে যে আমি খুব ডাউন হয়ে যাচ্ছি, বা দেখা গেল যে আমাকে ফোন দিচ্ছে যে আপা আমি আর মানে কি কি করব, অসম্ভব ভয়ের মধ্যে চলে যাচ্ছি, মৃত্যু ভয় চলে আসছে। এবং আরেকটা বিষয় হলো, যখন ছোট বাচ্চা থাকছে ওই বাসায়, তখন কিন্তু হয়তো মা অসুস্থ হয়েছেন, এবং দেখা গেল যে বাচ্চাটির কি ঘটবে, এটা নিয়ে কিন্তু আমার অনেক ক্লায়েন্ট আমাকে ফোন দিচ্ছে যে আমি, আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে, অসুবিধা না, আমি তাকে টেক কেয়ার করছি, আমি নিজে স্বাস্থ্যবিধি মেনে চলছি, কিন্তু আমার ভয়ের জায়গাটি হলো যে আমার যে ছোট বাচ্চাটি আছে, ওকে তো কোনোভাবে ম্যানেজ করতে পারছি না, ও বাবার কাছে দৌড়ে যাচ্ছে, বা ও মানতে চাচ্ছে না, এবং ও যদি আক্রান্ত হয়, এবং ও ছোট মানুষ, ওর ইমিউন সিস্টেম ভালো না, সব মিলিয়ে ভয়াবহ কি ঘটতে পারে। এরকম একটা অজানা আশঙ্কার মধ্য দিয়ে যখন আমরা যাই, তখন একই সাথে কিন্তু আমাদের অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দুটোটা কিন্তু একসাথে চলতে থাকে। এবং অনেকে যেটা হলো ক্ষোভ করে নিয়েছে এক ধরনের, কিন্তু কারোর সাথে কথা নেই, যেটা আপাও বলছিলেন যে কথা নাই, কারোর সাথে হয়তো ফোনে 2-4টা কথা বলছে, দেখা সাক্ষাৎ নাই। আমি কয়েকদিন আগে একটা ক্লায়েন্ট দেখছিলাম, ক্লায়েন্টের যেটা হলো, সে তার ফ্যামিলিতে একজন আক্রান্ত হয়েছে, মহিলা হচ্ছে প্রেগনেন্ট, এবং উনি খুব ভয়ে আছেন যে আমার শাশুড়ি আক্রান্ত হয়েছেন, এখন আমি একদম শেষ পর্যায়ে আছি, এই মুহূর্তে যদি আমি আক্রান্ত হই, আমার বাচ্চাটির কি হবে। এবং আমার হাজবেন্ড যথেষ্ট টেক কেয়ার করছে, কিন্তু আমি সারাক্ষণ একটা অজানা আশঙ্কার মধ্যে থাকছি। এই যে, এবং আমার সাথে উনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে আমার মৃত্যু হোক কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বাচ্চাটি যদি কিছু হয়, আমার প্রথম বাচ্চা, আমি এটা নিয়ে নিতে পারবো না। এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা প্রত্যেকেই যাচ্ছি, আমরা যারা মেন্টাল হেলথ ওয়ার্কার আছি, যারা হেলথ ওয়ার্কার আছেন, যারা স্বেচ্ছাসেবী আছেন, যারা নার্স আছেন, হ্যাঁ, এবং যারা আমাদের দেখা যাচ্ছে পুলিশ এবং আমাদের আর্মি যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে, এবং আমরা সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই আসলে আমরা একটা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি ভালো থাকার এবং নিজেকে ভালো রাখার। এবং সেই জায়গাটিতে আমরা আসলে অনেক অনেক জিনিস আমাদের পরিবর্তন এসেছে। এবং একজন আমাকে ওই যে মহিলাটা প্রেগনেন্ট, সে আমাকে বলছিলেন যে ম্যাডাম আমি তো অনেকদিন ধরে, আমার মনে হয় দৌড়ে বাইরে চলে যাই, আমার যখনই আমার শাশুড়ি আক্রান্ত হলে আমার মনে হচ্ছে যে দৌড় দিয়ে কোথাও চলে যাই, কিন্তু আসলে যাওয়ার কোথাও জায়গা নেই, আমি একটু ছাদে উঠবো সেই অবস্থা নেই, আমার বাসার সামনে কোনো জায়গা নেই, হ্যাঁ, বারান্দাটাও খুব ছোট, সব মিলিয়ে আমার মনে হচ্ছে যে আমি নিজেই মারা যাব, মানে দম বন্ধ হয়ে মারা যাব, একটু প্যানিকের মতো অবস্থা হয়ে যাচ্ছে। তো আমরা মনে হয় যে এই কথাগুলো আমাদের আবারও আসবে, এবং আমরা সবাই মিলেই চেষ্টা করব যে এই ধরনের পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি মানসিকভাবে, এবং আমাদের নিজস্ব যে আমাদের শক্তিটা আছে, সেই শক্তি এবং সাহসকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আসলে আগাতে পারি, এবং
ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের করা দরকার আসলে। ধন্যবাদ ম্যাম আপনাদের। আম, আমরা যদি একটু এই যে নতুন একটা পরিস্থিতিতে আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই, এগুলো আমাদের সাথে আসলে কেন হচ্ছে বা কি কারণে আমরা নতুন পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে ডিফিকাল্টিস ফেস করি, তো এই বিষয়গুলোর সাইকোলজিক্যাল ব্যাখ্যা যদি আমরা একটু জানতে চাই, ফারাদিবা ম্যাম আপনার জায়গা থেকে যদি একটু বলেন। থ্যাংক ইউ নীলম। আহ, আসলে অনেক গভীর তাত্ত্বিক কথা বলার জায়গাটা আমি মনে করি যে এই ফোরামে বললে আমাদের জন্য মানে যতটুকু ভালো হবে তার চাইতে আসলে জটিল হয়ে যাবে। তারপর চেষ্টা করছি এমন ভাবে বলতে যে আমরা সবাই যাতে খেয়াল করি একটা জিনিস। বুঝতে পারি। হ্যাঁ, আমরা বুঝতেও পারি এবং আমরা একটু খেয়াল করলে কিন্তু আসলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে আমরা মানুষ, কিন্তু আমরা প্রাণী জগতের একটি প্রজাতি। আমরা যদি একটু খেয়াল করি আমাদের মানে আমরা যে মানুষ হিসেবে আমাদের যে গঠন তৈরি হয়েছে, এই গঠন তৈরি হওয়াটা কিন্তু আসলে একদম যে সরল ধরনের এককোষী প্রাণী, তার থেকে আস্তে আস্তে তা গঠনগতভাবে জটিল আকার ধারণ করতে করতে তার চাইতে একটু উন্নত প্রাণী, তার চাইতে আরো একটু উন্নত ধরনের, এভাবে হতে হতে আমরা মেরুদণ্ডী প্রাণী ভাবে এই যে ব্যাপারগুলো আছে এই অবস্থানে এসে উঠেছি। তাদের ভিতরে আমরা মানুষ কেন সবচেয়ে জটিল ধরনের উন্নত প্রজাতি, একটা প্রাণীর ধরন, এর কারণ হচ্ছে যে প্রতিটি মানে লেভেলে এক একটা প্রাণী যখন নাকি ক্লাসিফাই করা হয়, দেখা যায় যে ওদের কতগুলো কেবল বেসিক কাজ করে, ওরা সার্ভাইভালের টাস্কটুকু করে। আস্তে আস্তে যখন আরো একটু উন্নত প্রাণী হয় তখন দেখা যায় যে ও সার্ভাইভ করে, ওর সোশ্যাল অ্যাক্টিভিটি আছে, ও আবার বলা যায় এমন যে ওর কিছু ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। যেমন মানুষের আগে আমরা জানি যে এইপস হচ্ছে তার আগের গ্রুপ। হ্যাঁ, যারা ওদের হয়তো সোশ্যাল বিহেভিয়ার আছে, ওদের কমিউনিটি আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওরা কিন্তু কনস্ট্যান্ট আমাদের মতো এত কিছু না হলেও ওদেরও কতগুলো নিয়ম কানুন আছে। ওরাও দেখা যায় যে বাচ্চাকে বেবুন শেখায় তার বাচ্চাকে সোশ্যালি কিভাবে অন্যের সাথে মিশতে হবে, তার মার কথা কি করে শুনতে হবে। তো এটা কিন্তু খুবই খেয়াল করার একটা ব্যাপার যে তারপরেই যখন আমরা আরো একটু উপরের দিকে আসতে থাকি, আমাদের উন্নত প্রাণী হয়েছি যখন আমরা, এই জায়গাটায় পার্থক্যটা তৈরি হচ্ছে কিভাবে? পার্থক্যটা তৈরি হচ্ছে যে আমরা ইমোশন এই প্রত্যেকটা ধাপে ধাপে উন্নত হয়েছে, মানে জটিল ধরনের মাল্টিপল টাইপের ইমোশন একটা প্রাণীর ভিতরে আছে, যেটা হিউম্যান বিং এর সবচাইতে বেশি। তার মানেটা কি? ইমোশন এই প্রতিটা প্রাণীর ভিতরে, প্রতিটা লেভেলের প্রাণীর ভিতরে আছে। কিভাবে? সার্ভাইভাল হচ্ছে প্রতিটা প্রাণীর ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইমোশনাল থিং, মানে উই আর ড্রিভেন টু সার্ভাইভ। সবকিছুর জন্য আমরা যুদ্ধ করি, বেঁচে থাকার জন্য যুদ্ধ করি, সবকিছু না, আসলে বেঁচে থাকার জন্য যুদ্ধ করি। হিউম্যান বিং এর এই সার্ভাইভালটা আবার খুবই ইন্টারেস্টিং যে এর আমাদের যেহেতু মাল্টিপল ইমোশন, যেটা একটু আগে যেটা বললাম যে হয়তো বেগুনের চাইতে নিচে আছে হরিণ বা এই ধরনের চতুষ্পদী প্রাণীরা, যাদের আবার ওদের মতো এত ইমোশনাল বা সোশ্যাল বিষয়গুলো নিয়ে ভাবার ওদের ইমোশন গুলো সেই জায়গা নেই। ওরা সার্ভাইভালের ক্ষেত্রে দেখা যায় যে যখন হয়তো ওদের সামনে থ্রেট আসে, ধরা যাক বাঘ এসেছে শিকারের জন্য, ওরা ওইটা টের পায় যে আমাকে এখন সার্ভাইভ করতে হবে, সো দে স্টার্ট টু রান। ফাইট এন্ড ফ্লাইট কথাটা আমরা বলি, স্ট্রেস তার জীবনে, এবং তখন সে আইদার সে ফাইট করে অথবা ফ্লাইট করে নেয়, সার্ভাইভ করার সার্বিক চেষ্টা সে করে। এর বাইরে কিন্তু ওর স্ট্রেস নাই, ও জানে যে এরপরে তাকে সার্ভাইভ করবার জন্য খেতে হবে, খাওয়াটাও তার কাছে সার্ভাইভাল। ঠিক এইভাবে আমরা যখন আমাদের পর্যায়ে আসি তখন যে ঘটনাটা ঘটে, আমাদের ইমোশন গুলো ইন্টারেস্টিংলি human are also designed to survive, thrive to survive. আমাদের সব ইমোশনের
প্রথম এবং প্রধান কাজই হচ্ছে আমি কি করে বেটার সার্ভাইভ করব। হ্যাঁ, যে কারণে আস্তে আস্তে যে আমরা একটা কথা বলি, টু সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আহ, হচ্ছে কেন এই ব্যাপারটা, আমরা যখন ভালো থাকতে চাই, ভালো থাকার জন্য আমাদেরকে ইমোশন গুলো আমাদেরকে ড্রিভেন করে। স্ট্রেস আসলে সেই কারণে আমরা অনেক ক্ষেত্রেই বলি এংজাইটি, স্ট্রেস এগুলো আমাদের জন্য একটু প্রয়োজন। এর কারণ হচ্ছে যখন আমাদের কোনো ইমোশন তৈরি হয় সেটা একটা পার্টিকুলার দিকে আমাদেরকে ড্রিভেন করে। এখন এই যে আমার জন্য কোন ইমোশনটা তৈরি হচ্ছে, সেই ইমোশনটা কিন্তু আসলে আমাকে একটা নির্দিষ্ট কাজের দিকে নিয়ে যায়। আমরা স্ট্রেসড হই ভালোভাবে কাজটা পারফর্ম করার জন্য, আমরা অ্যাংশাস হই আমি ভালোভাবে পারবো তো, তখন আমি চিন্তা করতে থাকি যে কি করলে পারবো। এখন সমস্যা হচ্ছে আমাদের লাইফে হিউম্যান বিং এর আগের চাইতে কিন্তু আমরা রোজ সারাক্ষণ সবাই বলি যে আমাদের লাইফের স্ট্রেসের মাত্রা এখন বেড়ে গিয়েছে। এটা এটা সত্য কথা। এর কারণ হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আরবান লাইফ আর রুরাল লাইফের ভিতরে একটা বিরাট পার্থক্য আছে। আরবান লাইফে আমাদের ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আমরা নিজেরাই ডিজাইন করেছি যে আরবান লাইফে জীবন কাটাতে গেলে এই অ্যাক্টিভিটি গুলো আমাকে করতে হবে। রুরাল লাইফে ঠিক সেই রকম কতগুলো অ্যাক্টিভিটি আছে যেটা রুরাল লাইফের মানুষগুলোকে করতে হয়। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আরবান লাইফের নাম্বার অফ অ্যাক্টিভিটিস এন্ড রুরাল লাইফের নাম্বার অফ অ্যাক্টিভিটিস এর ভিতরে অনেক ডিফারেন্স আছে। জাস্ট আমরা যদি ছোট্ট করেই বলি যে আমাদের হয়তো রেগুলার ঘুম থেকে উঠে খেয়ে একটা যানবাহনের আমার নির্দিষ্ট নির্ধারিত অফিসে যেতে হবে, এবং এর ভিতরে আমাদের অনেকগুলো স্ট্রেসের ব্যাপার আছে। আমি যদি সঠিক সময়ে পৌঁছাতে না চাই তাহলে আমাকে একটা টাইমে বের হতে হবে, ওই টাইমে ওই যানবাহনটা পাওয়া না গেলে আরেকটা সমস্যা হবে, যানজট ইত্যাদি। এখন কোভিড কালে নাই, কিন্তু তারপরেও আমাদের কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের মাল্টিপল স্ট্রেসের ফ্যাক্টর রয়েছে, যেটা হয়তো আর রুরাল লাইফে নাই। এখন আমাদের প্রেক্ষাপট অনুসারে আমরা কেউ কেউ অতিরিক্ত চাপের, আমরা আলাপ করছিলাম, যোগেদাও মেনশন করেছে বিভিন্ন এরিয়ার মানুষ আছি আমরা যারা নাকি স্ট্রেসে অনেক বেশি আক্রান্ত। এর কারণটা ওই যে সাইকোলজিক্যাল, এখন আমি ওই বায়োলজিক্যাল জায়গা থেকে একটু সরে সাইকোলজিক্যাল ব্যাপারটা বলি, যে এই যে আমরা ইমোশনে আমরা খেয়াল করতে পারি না যে আমি কি অবস্থায়, আমার আমি কতখানি রিয়াক্টিভ, চারিদিকের প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ প্রত্যেকটার প্রতি আমার ইমোশন কাজ করছে। বাচ্চা খেলো কিনা, আমার বাচ্চার পড়াটা হলো কিনা, বাড়ির শাশুড়ি ভালো আছেন কিনা, হাজবেন্ডের এটা হলো কিনা, বা ওয়াইফের এই কাজটি করা হয়েছে কিনা, যে এই যে চিন্তাগুলো আমার মাথায় কনস্ট্যান্ট চলছে, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ইমোশনের সাথে কানেক্টেড। এই সবকিছু আমাকে এমন ভাবে একটা অবস্থায় নিয়ে আসে, তখন আমার যে মানসিক অবস্থা তৈরি হয়ে যায়, এই অবস্থায় আমি আবার কিন্তু জাজ করছি যে এখন কোভিডে আমার কেমন কেমন চাপ হচ্ছে, বা আমি ঘর থেকে বেরোতে পারবো কিনা, বা আমি এখন যেতে পারবো না, কিন্তু যেতে আমাকে হবে। কারণ 7 দিন বাড়িতে বসে থাকা হয়তো কারো কারো পক্ষে সম্ভব, কিন্তু খাবার শেষ হয়ে যাচ্ছে, তো খাবারটা তো আনতে যেতে হবে। হ্যাঁ, হয়তো আর্থিক ভাবে আমরা অনেকে আমরা অনেক ব্লেস, আমাদের হয়তো সেই দুশ্চিন্তা নাই যে আমরা 6 মাস ঘরে বসে থাকলে কি হবে, কিন্তু খাবারটার জন্য বাজারে তো যেতে হচ্ছে। বাজারে যেতে গেলে সেই জায়গাটুকু যাওয়া কোনো নিরাপদে যেতে পারবে কিনা, এই যে স্ট্রেস গুলো, এই সাইকোলজিক্যাল ব্যাপারটাই হচ্ছে আমাদেরকে এখন মারাত্মক ভাবে এফেক্ট করছে, যেটা আমরা হয়তো টের পাচ্ছি না যে আমাদেরকে কেন। আমি বায়োলজিক্যাল বিষয়টার সম্পর্কে উল্লেখ করলাম যে আমাদেরকে পুরো মানসিক এই ব্যাপারটা আমরা জানি, যখন আমাদেরকে ইমোশনালি আমরা ড্রিভেন হই, তখন আমাদের অনেকগুলো আহ আবার কিছু হরমোনাল সিক্রেশন হচ্ছে, আমাদের কিছু আরো বায়োকেমিক্যাল চেঞ্জেস বডিতে চলে আসে, যেটা আমাদের পুরো শারীরিক মানসিক অবস্থাটাকে এমন একটা লেভেলে নিয়ে চলে আসে যে আমরা ইমিউন সিস্টেমটা তখন আমাদেরকে কনস্ট্যান্ট আমাদের জন্য একটা গার্ডেড অবস্থায় থাকে। কন্টিনিউয়াসলি যখন কোনো কিছু আমরা জোর করে তৈরি করে রেখে দিতে থাকি, সেটার যে আসলে প্রয়োজনীয় সময়ে দরকার, সেই জায়গাটায় তখন হয়তো একটা ভালনারেবল অবস্থায় চলে আসে। তো আমি এইটুকু বলে আমার পথের কথাটা বলে শেষ করি। জবেদারও মনে হয় এখানে অ্যাড করার কিছু আছে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, অনেক সহজ করে আমাদেরকে জানালেন এবং আমরা অনেক কিছু শিখতেও পারলাম।
জবিতা ম্যাম যদি একটু অ্যাড করেন। আচ্ছা, তো দিবাপা অনেক কিছু বললেন বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট গুলা, তো আমি একটু অ্যাড করি আপার সাথেই। যে বিষয়টা ঘটে যে আমরা প্রত্যেকেরই কিন্তু ধরেন স্ট্রেসটাকে মানে প্রত্যক্ষণ করা বা পারসিভ করার কিন্তু একটা আলাদা আছে, মানে পার্সপেক্টিভ আছে। সবাই আমরা একভাবে দেখি না, এবং তার ব্যক্তিগত ইতিহাস কাটলেও আমরা তাই দেখবো যে আমরা কেউ কেউ দেখি যে ছোটখাটো স্ট্রেসও অনেক বেশি দেখা যাচ্ছে যে ওভার রিয়াকশন করে ফেলছে, কেউ বড় স্ট্রেসও খুব ঠান্ডা মাথায় মোকাবেলা করছে। তো এটা এমন একটা পরিস্থিতি যেখানে আমরা আসলে সবাই স্ট্রেসে পড়ারই কথা, কম বা বেশি মাত্রায়। তো যাদের মধ্যে আগে থেকেই দেখা যায় যে ওভার রিয়াকশন করার একটা জায়গা তৈরি হয় বা ওভার অ্যানশাস হওয়ার জায়গা তৈরি হয়, তারা দেখা গেল তাদের মনে হচ্ছে যে তাদের হাতের সামনে যে রিসোর্স গুলো আছে, যে বিষয়গুলো তারা আসলে অল্টারনেটিভ ভাবে ব্যবহার করতে পারে, এই বিষয়গুলো কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। পরবর্তীতে হচ্ছে কি তাদের একটা ভয়ঙ্কর ক্রাইসিস মনে হচ্ছে, এবং ওই মানুষগুলোই কিন্তু আমাদেরকে ফোন দিচ্ছে যে হ্যাঁ আমি খুব আতঙ্কিত হয়ে যাচ্ছি, খুব ভয়ে চলে যাচ্ছি এবং আমার কোনো অপশন নাই। কিন্তু দেখবেন এর মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু অপশন বের করে ফেলেছে যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে কতটুকু করা যায়। আর একটা বিষয় আমাদের হলো, যেটা আমাদের একটা ভয়ের জায়গা তৈরি হয়, যে অনেক সময় রিয়েলিটিকে ডিনাই করি আমরা। একটা সত্যিকারই মহামারীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই জিনিসটা যখন আমাদের অ্যাকসেপ্টেন্সের মধ্যে আসবে, তখন কিন্তু আমরা খুব ঠান্ডা মাথায় স্ট্রেস কমিয়ে দেখতে পারবো যে আমার কি কি করণীয়, সেটা আমার পরিবারের জন্যই হোক বা আমার নিজের জন্য হোক বা আমার দেশের জন্যই হোক। যখন আমরা দেখা যাবে যে এই রিয়েলিটিকে ডিনাই করছি, যে একটা গ্রুপ আছে এরকম যে দেখা গেল তারা ডিনাই করে বলছে আমার কিছু হবে না, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা গ্রুপ এরকম একটা জায়গায় আছে যে তারা মনে শুরু করে বেড়াচ্ছে, একদম দেখা গেল বাজার ঘাট থেকে শুরু করে এমন কোনো জায়গায় তারা গেল না, এবং দেখা গেল যে হয়তো তারা শরীর স্বাস্থ্য ভালো বা ইমিউন সিস্টেম ভালো, বয়স কম, তাদের মাধ্যমে অন্যরা আক্রান্ত হচ্ছে, কিন্তু সেই বিষয়টি তাদের মধ্যে কিন্তু আসলো না। আরেকটি গ্রুপ হলো যারা হচ্ছে একেবারে এটাকে ওভার রিয়াকশন করে ওভার অ্যাংশাস হয়ে তারা একেবারে ঘরের মধ্যে ডিপ্রেসড হয়ে গেলেন। এটি একটি গ্রুপ আছে। আমরা বলবো যে আমরা যদি রিয়েলিটিকে রিয়েলিটি হিসেবে দেখি, যে মৃত্যু যেমন আমাদের একটা সত্য, আপা এটা বলছিলেন যে মৃত্যুকে সবাই যেতে হবে একটা জায়গায়, হ্যাঁ, এবং সেই মৃত্যুটা যে কোনো সময় আসতে পারে, সেটা অন্য একটা বিষয়। ওটাকেও যেমন অ্যাকসেপ্ট করা, তেমনি এই মহামারী যে একটা পরিবর্তিত পরিস্থিতি, এটাকেও অ্যাকসেপ্ট করা। এবং তখন হয় কি একটা মানুষের নানা রকম রিসোর্স গুলো তার চোখের সামনে আসে, এবং দেখা যায় মানুষ যখন এই ধরনের খুব বেশি, আমরা আমাদের ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকেও দেখেছি যে খুব বেশি চাপে পড়ে গেলে মানুষ কিন্তু খুব উইথড্র করে, নিজেকে একেবারে গুটিয়ে নেয়। তখন যে পাঁচটা মানুষের সাথে কথা বললে নানা রকম অপশন গুলো আসে, পার্সপেক্টিভ গুলো আসে, যে বিভিন্ন ধরনের কনটেক্সট তৈরি হয় যে হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, এই বিষয়গুলো কিন্তু আসলে মানুষের তখন আসে না। এবং আমি প্রথম দিককার আমার যে অবস্থাটা আমি দেখতে পেয়েছি, যাদের সাথে কথা বলেছি, কেউ কিন্তু কারোর সাথে কথা বলছে না, একদম সোশ্যাল কানেকশনটা অফ করে দিয়েছে। সেটা মিডিয়াতেও না, সেটা দেখা গেল যে কোথাও তারা আসলে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো খোঁজ নিচ্ছে না, কি হবে কি হবে সারাক্ষণ ইনফরমেশন দেখছে, এবং আচ্ছা কতজন মারা গেল, কতজন আক্রান্ত হলো, এবং তারপরে তারা ভয়ে আতঙ্কে পড়ে যাচ্ছে। এবং ওখানে যে মেসেজ গুলো দেওয়া হচ্ছে রেগুলার, এবং হুর গাইডলাইনে নানা রকম ভাবে কিন্তু আমরা আবার মেসেজ গুলো পাচ্ছি, এবং এই মেসেজ গুলো কিন্তু কোনোভাবেই ঢুকছে না ওদের মাথায়, এবং তারা ভাবছে যে আমরা এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আমার যা ক্যাপাসিটি ছিল আসলে এর মধ্যে থেকে মৃত্যু ছাড়ার কোনো অপশন নেই। এরকম একটা ভয়ঙ্কর প্রত্যক্ষণ থেকে তখন তারা আসলে আরো ভয়ানক ক্রাইসিসে পড়ে যাচ্ছে, এই দ্বিতীয় গ্রুপটি। আর প্রথম গ্রুপটি হলো তারা নিজের জন্য এবং অন্যদের জন্য ভালনারেবল করে ফেলছে, তারাও যে কোনো সময় অসুস্থ হয়ে যাচ্ছে বা তাদের মাধ্যমে অন্যরা অসুস্থ হচ্ছে। কাজে আমাদের একটা জায়গা হতে হবে যে আমরা খুব রিয়ালিস্টিক একটা ভিউতে আসবো, এবং যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে যদি সঠিকভাবে দেখা, সঠিক তথ্যগুলো নেওয়া, ভুল ইনফরমেশন না নেওয়া, এবং আমরা সাইকোলজিক্যালি আমাদের যেটা হচ্ছে আমরা যেন পূর্বে যেটা করেছি, যে ধরনের কাজগুলো আমরা করেছি, বা এখন এই পরিস্থিতিতে কি করা যায়। এখন অনেকেই দেখলাম যে ওই প্রথম 2টা মাসে যেরকম একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে চলে গিয়েছিল, ওই পরিস্থিতি থেকে কিন্তু অনেকেই বের হয়ে আসছে। অনেকে কিন্তু দেখা গেল যে একটু চাপটা কমে গেছে, তখন তারা কারোর সাথে কথা বলছে, বা টিভিতে যে মেসেজ গুলো দিচ্ছে সেই মেসেজ গুলো রিসিভ করতে পারছে, এবং এখন তারা কিন্তু অনেকেই ক্রাইসিস থেকে বের হয়ে আসছে। এবং কিছু মানুষ এখনো আছে তারা ভীষণ ব্লক হয়ে আছে, কারোর সাথে কথা বলছে না, এবং বলা হচ্ছে যে এক্সারসাইজ বা স্বাস্থ্য ব্যবস্থা, এবং দেখা গেল যে তারা কোথাও যাচ্ছে না, বিছানায় শুয়ে শুয়ে মোস্ট অফ দ্য টাইম কাটাচ্ছে আর খুব ভয়ানক ভাবে আতঙ্কিত হয়ে পড়ছে। তো এই হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রসেস, আপনার সাথে আমার মনে হয় যে এই বিষয়টিও আসতে পারে।
ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা এখন যদি আসি আমাদের ম্যানেজমেন্টের পার্টে, যে এই যে আমরা স্ট্রেস ফিল করছি, আমরা স্ট্রেসকে অনেক মানে ওভার পারসিভ করছি, ওভার নেগেটিভ ভাবে পারসিভ করছি, তারপর আমরা কেউ উইথড্র করছি সিচুয়েশন থেকে, কেউ অনেক বেশি কেয়ারলেস, আমাদের সামাজিক বিচ্ছিন্নতা, এতক্ষণ আলোচনা থেকে আসলে যে পয়েন্টগুলো আমরা পেলাম, তো এই বিষয়গুলো থেকে এখন আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, কিভাবে যারা সেবা প্রদান করছেন ওনারা কি করতে পারেন, বা ওনাদের স্ট্রেস বা ওনাদের জটিলতাগুলো কাটানোর জন্য ওনারা কি করতে পারেন, যারা কোভিড পজিটিভ ওনারা কি করতে পারেন, এবং তাদের স্বজন যারা কেয়ার গিভার ওনারা কি করতে পারেন। তো ফারাদিবা ম্যাম আপনার কাছে যাচ্ছি, আপনি যদি একটু বলেন। আম, আসলে আমরা একটা জিনিস সত্য, যেটা জবেদার শেষ কথাটা আমি বলি, আমরা আসলে যদি খেয়াল করি, কোভিড যখন শুরু হলো, আমরা কিন্তু প্রথম দিকে যখন দেশে কখনো পৌঁছায়নি, আমরা নানাভাবে এটা সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছিলাম যে বাংলাদেশে বোধহয় এই কারণে ভালো আছি আমরা, ওয়েদার ভালো, টেম্পারেচার ভালো বা ইত্যাদি, আহ, মানে এই টেম্পারেচারে কোভিড সার্ভাইভ করে না। তো আমরা একটা থিওরি তৈরি করছিলাম, বিকজ এটা একটা একেবারেই নোবেল একটা সিচুয়েশন। আমরা জানি না যে এটা কি ব্যাপারটা কি, কিন্তু আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে সমস্যাটা এক সময় না এক সময় সবার কাছেই পৌঁছাচ্ছে। এটার এটাই এই প্রবলেমটা, এই ভাইরাসের ব্যাপারটাই তাই। এটা প্রথমেই যখন আউটব্রেকটা হলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন বললো যে এটা একটা মহামারী হবে এবং আনফরচুনেটলি এটা অনেক দুঃখের ঘটনা ঘটাবে আমাদের জীবনে, তো আমরা তখনও বুঝতে পারিনি। বাট যখন আমরা সত্যি কাছ থেকে দেখতে শুরু করলাম, তখন কিন্তু আমাদের রিয়াকশন আবার বেশ স্ট্রেসফুল। আমরা খেয়াল করে দেখি এটা প্রত্যেকটা দেশে দেশেই হয়েছে। যখন আমরা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, ইটস গানা বি এ ভেরি সিরিয়াস থিং, আমাদের আমরা বাঁচবো কি মরবো এই কথা জানি না, কার কি হবে, বাট সার্ভাইভালের জন্য আমি যে পয়েন্টটা বলছিলাম, সার্ভাইভালের জন্য প্রতিটা দেশে দেশে কি করেছি আমরা সবাই, আমরা হোর্ডিং করার চেষ্টা করেছি যা নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে আমাদের ওই সার্ভাইভাল রিয়াকশন, আমাদের এটা প্যান্ডেমিক স্ট্রেস রিয়াকশন বলে এটাকে। এটা সবসময় হয়েছে। যখন নাকি এরকম বৈশ্বিক গ্লোবাল প্যান্ডেমিক হয়, তখনও এটা, তার মানে আমরা কোথাও ডিফারেন্ট দেখিনি। কিন্তু এইটার একটা ফেজ গিয়েছে আস্তে আস্তে, যখন নাকি আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটা আমাদের জীবনে এসে দাঁড়িয়েছে এবং কতক্ষণ থাকবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না, তখন কিন্তু আবার এই স্ট্রেস রিয়াকশন এক জায়গায় থাকে, স্লোলি এটা ডাউনওয়ার্ডস এসেছে। মানুষের হোয়ার্ডিং সব জায়গায় দেখা গিয়েছে যে এটা আবার কমে এসেছে। কিন্তু কোনটা বেড়েছে মানুষের এই ডিনায়াল বেড়েছে যে এটা আসলেই হচ্ছে বা হচ্ছে না, এই ফেজ গুলো যাচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরে। তারপর এক সময় আমরা যখন এটা নিজেদের জীবনে হয়তো এক্সপিরিয়েন্স করছি, আমরা এটা আসলে গ্রহণ করা অসম্ভব যে নিজের পরিবারের প্রিয়জন সবাইকে মানে কখন কিভাবে চলে যাচ্ছে আমরা বোঝার আগেও। আমরা অনেক খবরেও পেয়েছি যে একটা পরিবারে হয়তো বাবা মা ভাই বোন একের পর এক সব চলে যাচ্ছে। এই যে পরিস্থিতিগুলো, এটার যে মানসিক, এটার মানে আমি সোজা কথা বলতে চাই যে এত সহজ নয় যে আমরা বললাম যে এটা করবেন, আর এটাতে আসলে ম্যানেজমেন্ট এত সহজ কাজ নয়। ম্যানেজমেন্ট যেটা আমরা বলছি সেটা হয়তো যারা এখনো আমরা কোভিডকে খুব কাছ থেকে দেখিনি, আমরা খালি আশেপাশে দেখছি শুনছি খবরে জানতে পারছি, তারা হয়তো এটাকে ফলো করা খুব সহজ। কিন্তু আমি বলবো যে আসলে ম্যানেজমেন্ট আমাদের যারা একেবারে সম্মুখে আছেন তাদের যেমন একটা ব্যাপার, যারা ফেস করছে এই রোগটিকে এবং আমরা যারা আশঙ্কা করছি তাদের, এই তিন ধরনের গ্রুপের জন্য তিন রকমের ম্যানেজমেন্ট আসলে বলবো আমরা। যত কিছুই হোক না কেন, ওই যে একটা কথা আছে না, এই কথাগুলোর মূল্য আছে আসলে, সব ভালো কথারই ভালো মানে ভালো দিক আছে। যেমন বলে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, আমাদের শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আশাটা ধরে রাখতে হবে। সেটা এই তিন গ্রুপের জন্যই আমাদেরকে জানতে হবে, মানতে হবে। মানা মানে আসলে এটা
আমি যদি এটাকে ভয় পাই, প্রায় অনেকে একটা কথা বলেন যে আমার আসলে অবস্থাটা, যেমন জবেদাও বলছিল, কেউ কেউ ফোন করছেন তার সিমটম অনেক হয়তো সিভিয়ার কিছু না, কিন্তু ওনারা আশঙ্কা করছেন, একটু পরে পরে উনি আবার ভয়ে ফেরত যাচ্ছেন। আমি একটা জিনিস এখানে সবাইকে খেয়াল করতে বলবো যে দুশ্চিন্তার একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা যখন দুশ্চিন্তা আমাদের ভিতরে চলতে থাকে, দুই ধরনের দুশ্চিন্তা হয়। একটা হচ্ছে যার মানে সত্যি কোনো ফ্যাক্ট আছে, মানে ভিত্তি আছে এমন ধরনের দুশ্চিন্তা, এবং আরেকটা দুশ্চিন্তার নেচার হচ্ছে যেটা আমাদের আশঙ্কা, ওটার ভিতরে কোনো ফ্যাক্ট নাই কিন্তু আমরা আশঙ্কা করি। আমরা যখন ওই যে আমি একটু আগে বলছিলাম যে সার্ভাইভালের জন্য ইমোশনটা আমাদের তৈরি হতেই থাকবে, কিন্তু যখন নাকি আমি ডিপ্রেস ফিল করবো, আমি নিজেই বুঝতে পারবো যে আমি এতটাই আশঙ্কাগ্রস্ত হচ্ছি, আমি আর কিছু ভাবতে পারছি না। আমরা অনেকে এটাও বলছেন যে আমি আসলে ভয়ে এমন হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে আত্মহত্যা করে ফেলি, এই ধরনের চিন্তা পর্যন্ত চলে আসছে। আমরা জানি এনজাইটিতে অনেক সময় মানুষের মানে সবসময় আমরা বলি ডিপ্রেশনে সুসাইড করেন অনেকে, কিন্তু আমরা এটাও জানি যে অতিরিক্ত এনজাইটিতে কিন্তু মানুষের আর পথ থাকে না, মানুষ তখন পথ খুঁজে পান না, তখনও সুইসাইডাল থটস আসতে পারে। এতটাই যদি আমি যদি টের পেতে থাকি, সেই জায়গাটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। সাবিহাকে থ্যাংক ইউ। আমাদেরকে সেই জায়গাটাতে আমাদের খেয়াল করতে হবে যে আমি কোন কোন ধরনের আশঙ্কায় আছি। আমাদের আশঙ্কাটা আমি যদি এটা ধরতে পারি যে আমি কি সত্যি যেটা ভাবছি সেটা কি ফ্যাক্ট কিনা, যদি ফ্যাক্ট না হয় নিজেকে বলতে পারি যেটা আমার আশঙ্কা। কিন্তু অবশ্যই ধরা যাক আমরা যারা হয়তো ঘরের ভিতরে আপাতত নিজেদেরকে রাখতে পারছি, অসুখটার কাছে যাইনি, তার মানে হচ্ছে যে আমি এখনো আশঙ্কার ভিতরে আছি। এই গ্রুপ আমরা হয়তো নিজেকে শান্ত করার জন্য ডিফারেন্ট টেকনিক্স ব্যবহার করতে পারি। আমরা আর নিশ্চয়ই আলোচনা আসবো, জবেদা বলবে। যারা আমরা হয়তো এটাকে ফেস করছি, চিকিৎসা সেবায় যারা আছেন তারা, অথবা যারা রোগে আক্রান্ত হয়েছেন বা পরিবারের কেউ আক্রান্ত হয়েছে, তাদের জন্য কিন্তু অনেকগুলো ফ্যাক্ট বেস ভয়ের ব্যাপার আছে। তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আশঙ্কার ভিতরে তো আশঙ্কা নাই, যে কতগুলো ফ্যাক্ট আছে, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ফ্যাক্টটা কি নেগেটিভ ফ্যাক্টটা ভাবছি, নাকি ওখানে আরো কিছু পজিটিভ ব্যাপারও আছে যা আমি পালন করতে পারি। যেমন স্বাস্থ্যসেবা কর্মীরা নিজেদের যথাযথ যত্ন নিচ্ছেন কিনা, যেমন ওনারা নিজের যত্ন, পরিবারের যত্ন নেওয়ার জন্য সামাজিক দূরত্ব বজায় রাখছেন, নিজের পরিবারের থেকে দূরে সরে আছেন, এটা ওনাদের মানসিকভাবে ভীষণ চাপ দিচ্ছে। কিন্তু এটা দিয়ে উনি কিন্তু নিজেকে শুধু না, নিজের পরিবারের জন্য নিরাপত্তা নিশ্চিত করছেন। এই যে ব্যাপারগুলোকে, এই জায়গাগুলোকে, যে হ্যাঁ আমার সঠিকভাবে সুস্থ অবস্থায় থাকা এবং সবাইকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় আমি সেগুলো করছি কিনা, আমার কি খাবার দাবার বা ডক্টরের অনেকেই ডেফিনেটলি যাদের খুব বেশি সিমটমের অবস্থাটা খুব লক্ষণ খুব খারাপ না অবস্থায় না যায়, তাদেরকে বাড়িতে থেকেই ডক্টরের তাদেরকে কিভাবে সেবা শুশ্রূষা করতে হবে সেটা বলে দেন। তো সেই জায়গাগুলো আমি প্রত্যেকটি করছি কিনা, একদম খুবই সতর্কতার সাথে প্রতিটি কাজ যা যা করলে আমরা জানি যে শারীরিকভাবে কোভিড ভালো হয়ে যাবে, এই কথা তো আমরা কেউই বলতে পারছি না। আমরা বলতে পারছি যে আমি শারীরিকভাবে আমি ভালো থাকার অবস্থাকে নিশ্চিত করতে পারবো, তার প্রয়োজনে একটা তালিকা তৈরি করে নিতে হবে। সেই তালিকার ভিতরে জবেদাও নিশ্চয়ই বলবে, তালিকার ভিতরে শুধু স্বাস্থ্যের ব্যাপারটি না, আমি মানে বারবার আরেকবার বলছি, একদম সঠিকভাবে নিশ্চিত করতে হবে স্বাস্থ্য সম্মত খাবার থেকে শুরু করে ঘুম, পরিষ্কার পরিচ্ছন্ন, এই ব্যাপার প্রত্যেকটিকে নিশ্চিত করার সাথে সাথে এই এই চর্চা আমি করছি কিনা যে আমি মানসিকভাবে এখন চাপ কোনো ভাবে যাতে আমাকে চাপগ্রস্ত না হয়, সেই প্র্যাকটিসটা করছি কিনা। তো সেই চাপের জায়গাটা আমার মনে হয় জবেদারও আছে বলার, যে কি করে ম্যানেজ করব। আমি এইটুকু খালি আবারও একটু রিপিট করছি যে সবাই আমরা একটা জিনিস ভাবার চেষ্টা করব, আমার দুশ্চিন্তাটা বাস্তব কিছু ভিত্তি আছে কিনা, এবং যদি থাকে তাহলে আমি তার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছি কিনা। এবং দ্বিতীয় যেটা বলতে মাথায় রাখতে হবে, আসলে দ্বিতীয় না, এটা হচ্ছে প্রথম, আমি কি আশঙ্কা করছি কিনা, যদি বাস্তব ভিত্তি না থাকে তাহলে প্রথমেই আমি এটা থেকে নিজেকে সরিয়ে আনতে পারি কিনা। আমি এটুকু বলছি। ধন্যবাদ ম্যাম আপনাকে। জয়না, আপনি যদি বলেন যে আমরা আসলে কিভাবে চাপ মুক্ত থাকতে পারি, এই যে সবার মধ্যে যে চাপ তৈরি হচ্ছে।
মানে এটা খুব স্বাভাবিক একটা পরিস্থিতি, যে যেই পরিস্থিতিতে আসলে আমাদের সবারই চাপ হওয়ার কথা। হ্যাঁ, কারণ এটা পরিবর্তিত একটা পরিস্থিতি এবং এটা কখন এটার পরিবর্তন ঘটবে আমরা আসলে কেউ জানি না। এরকম আশঙ্কামূলক একটা জায়গায় কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কম বা বেশি মাত্রায় একটা চাপ তৈরি হবে। এবং দিবা আপার সাথে আমি একটা কথা বলবো যে আমাদের ইমোশনটাকে অ্যাকনলেজ করা। সে সম্মুখ যারা সাহায্যকারী আছেন, ডাক্তাররা, নার্স এবং যারা পুলিশ এবং অন্যান্যরা কাজ করছেন, তাদের কিন্তু নানা রকম ইমোশন তৈরি হচ্ছে। একটা অনেক সময় হচ্ছে মোরাল ডিলেমা হচ্ছে। একটা মোরাল ডিলেমা এরকম হচ্ছে যে আচ্ছা আমার পরিবার, আমি এখানে সেবা দিতে গিয়ে আমি কি পরিবারের কাউকে আক্রান্ত করে ফেলছি কিনা, আমার ছোট বাচ্চাটা আক্রান্ত হয়ে যাচ্ছে কিনা, এটা তো আমার ঠিক হচ্ছে না। আবার ওরাও চাচ্ছে না বাবা বাইরে যাক, সেখানেও একটা কষ্ট তৈরি হচ্ছে। তো ওনার মধ্যে যে ফিলিংস গুলো হচ্ছে একজন ডক্টর হিসাবে বা একজন নার্স হিসাবে, ওনার যে অথবা দেখা গেল যে বাড়িওয়ালা তাদেরকে থাকতে দিচ্ছে না, যে তুমি চলে যাও, তুমি এখানে থাকবে, হসপিটালেই থাকবে, বাসায় আসবে না। এই যে নানা রকম বহুমুখী যে ইমোশন, সেই ইমোশন গুলোকে আমাদের প্রথমে একসেপ্ট করতে হবে এবং খেয়াল করতে হবে যে ইমোশন গুলো কি হচ্ছে। এবং এটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক না। সে যদি আমার এমন হয় যে আমি অনেক কেসকে ফোন দিয়ে কথা বলতে শুনেছি যে আমার এই রোগটা আক্রান্ত হওয়ার পরে, কোভিড-19 আক্রান্ত হওয়ার পরে মনে হচ্ছে যে পৃথিবীতে আসলে আমি কেন আসছে আসলে, হ্যাঁ পৃথিবীটা মিনিংলেস, এরকম একটা জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। এতটাই সিমটম কিন্তু খুবই কম তার, হালকা সিমটম, তার জ্বর হয়তো ফ্যাটিক, আর কিছু নাই। এবং ডাক্তাররা বলছে তার টেস্টের পরে তেমন কিছু পাওয়া যায় নাই, কিন্তু তার মনে হচ্ছে এটা মিনিংলেস লাইফ এবং আমি জানি না কোন সময় চলে যাব। প্রতিটা রাত মনে হচ্ছে আমি এই বোধহয় মারা গেলাম, এই বোধহয় মারা গেলাম, এই যেরকম একটা জায়গা। তো তার ফিলিংসটাকে অ্যাকনলেজ করে আবার তার সাথে কিন্তু ফ্যাক্টটাকেও দেখতে হবে যে আসলে কতটুকু সত্য, কতটুকু সত্য না। এবং এই সত্যটুকু যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের একটা যেটা হয় যে আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারি সমস্যা থেকে। এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব, এবং আমরা যে স্বজন যারা আছে যে আক্রান্ত হয়েছে, ওই মানুষটি এত ইমোশনাল হয়ে গেল। আমি অনেক ফ্যামিলিতে এরকম শুনেছি যে দেখা গেল যে মা আক্রান্ত হয়েছে ছেলেটি, কিন্তু দেখা গেল যে মা এতটাই মানে কান্নাকাটি শুরু করেছে, মাকে নিয়েই তখন দেখা যাচ্ছে হসপিটালাইজ করতে হচ্ছে। মানে মা ভয়াবহ অবস্থা আছে, এটা বাঁচবে না, কিন্তু সেটা বলছে আমি ভালোই আছি, আমি এখন পর্যন্ত ওরকম খারাপ নাই, শ্বাসকষ্ট বা কিছু নেই। কিন্তু এই যে মাকে ম্যানেজ করা, তারপর দেখা গেল যে ওই পরিবারে বাবা হয়তো সবাইকে ম্যানেজ করছেন, বাবারও কিন্তু নিজের আপসেটিং একটা অবস্থা তৈরি হয়ে যেতে পারে। তো আমরা সেই কারণে এই স্বজনদেরকে বলছি, তাদের কিন্তু নিজেদের যে ইমোশনস গুলো হচ্ছে এগুলোকে কিন্তু তারা শেয়ার করতে পারে তার ফ্যামিলির মধ্যেই। এবং তারা মিলে যেটা করতে পারে, একটা পরিবর্তিত শিডিউল করতে পারে যে কিভাবে ওই মানুষটিকেও সাহায্য করবে, পাশাপাশি নিজেরাও ভালো থাকবেন। এবং এখন কিন্তু যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন যে কিছুটা সময় যদি তারা রোদে থাকে, আলো বাতাসে থাকে, তাহলে কি হয়, তাদের ইমিউন সিস্টেমটা বাড়ে। এবং শারীরিক মানসিক স্বাস্থ্য কিন্তু একসাথে সম্পর্কিত, একটাকে বাদ দিয়ে কিন্তু আর একটা নয়। দেখা গেলো আমি খাওয়া দাওয়া ঠিক মতো করছি না, বাচ্চার জন্য কাঁদতে কাঁদতে দেখা গেল মাই অসুখ, ডায়াবেটিসের রোগী মা, মা দেখা গেল যে তার হাইপো হয়ে যাচ্ছে, সেটা আরেকটা ভয়ঙ্কর জায়গা। আবার দেখা গেল যেটা আমরা দেখেছি যে অনেকদিন ধরে ঘরে বসে থাকতে ডায়াবেটিসের রোগী যেহেতু, এবং ওনার হয়েছে কি নানা রকম ঝামেলাগুলো তৈরি হচ্ছে, যে এখন পায়ে ব্যথা হচ্ছে, ওনার শ্বাসকষ্ট হচ্ছে, নানা রকম কমপ্লিকেশনস গুলো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট বলবো যে স্বাস্থ্যবিধির জায়গায় হালকা এক্সারসাইজ, সেটা ঘরে হোক বা যদি ছাদে যদি এরকম সুরক্ষা থাকে সেরকম ভাবে করে অনেকেই এখন করছেন, সেটা করতে পারেন। এবং তৃতীয় যে বিষয়টি, আমাদের যারা ডাক্তার কর্মীরা আছেন, আমাদের অনেক বন্ধু বান্ধব শেয়ার করছিলেন যে তারা ঘুম এবং খাওয়া দাওয়া এগুলো আসলে এক ধরনের মানে কোন রকমে চলছে, মানে না চলার মতোই বললে হয়। তো একটা মানুষ যখন ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, বাসায় যাচ্ছে অনেক রাত করে, পারিবারিক সাপোর্টটাও পাচ্ছেন না, কারণ পরিবারকে একটু আলাদা থাকতে হচ্ছে ওর কাছ থেকে, তার সাথে শেয়ারও করছেন না, তো সেই মানুষটি কি করে ভালো থাকবেন? এবং উনি কিন্তু আবার দেখা যাচ্ছে যে সবচেয়ে কঠিন কাজটি করছেন। তো আমরা তাদেরকেও বলবো তারা যেন অন্তত তার খাওয়া দাওয়া, ঘুম, এবং যদি হসপিটালে যেটা করতে হবে, অনেক হসপিটালে করেছে একটু রোস্টার ডিউটি করা, একটু ফ্লেক্সিবল করা, তো ওই মানুষটি একটু রেস্ট নিতে পারে, একটু মাইন্ডফুল থাকতে পারে। সারাক্ষণ যে দৌড়ের উপর থাকে একটি মানুষ, সে ভালো চিকিৎসা সেবাও দিতে পারবে না। একই সাথে নিজের মানসিক স্বাস্থ্যটা যখন খারাপ হয়ে যাচ্ছে, মানসিক ভাবে উনিও এক ধরনের হয়তো দেখা গেল যে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। ওয়ার্ল্ড ওয়াইডে দেখা যাচ্ছে ডক্টররা সুইসাইড করছে, কোভিড-19 ডিল করতে গিয়ে অনেকে খুব স্ট্রেসড হয়ে সুইসাইড করছে। আবার নিজেরাও আক্রান্ত হয়ে গেলে ওই বিষয়টিকে নিয়ে এতটা ভয়াবহ একটা জায়গায় চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যে ডিজিটাল যে মিডিয়াটা আমাদের আছে, যে মোবাইল ফোন, হ্যাঁ, সোশ্যাল কানেকশন, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছি, কিন্তু আমরা বলছি না যে আপনি মানুষের সাথে কথা বলতে পারবেন না।
আপনি ভালো বন্ধুর সাথে দুটি কথা বলতে পারবেন না। আপনার পছন্দের মানুষের সাথে যিনি আইসোলেশনে আছেন তিনিও কিন্তু কি করতে পারেন। আমার একটা ক্লায়েন্ট বলছিল যে আমি যখন কোভিড-19 পজিটিভ হয়েছে আমি দুটো ভালো কাজ করেছি। একটা কাজ হয়েছে আমি কিন্তু বসে, বসে আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজনের সাথে বসে, বসে মোবাইলে খুব ভালো গল্প করেছি। ওটি আমাকে হেল্প করেছে এবং খাবারের ব্যাপারে আমি কোনো কনসিডার করিনি। আমার যা খাওয়া দরকার স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যা বলা হয়েছে আমি এবং আমার বাসার কাউকে আমার রুমে আসতে দেই নাই। দরজার সামনে ছোট্ট একটা ছিল, ওখানে বলা হয়েছে রেখে যাও, আমি নিজে নিয়ে নিব। আমার রুমটাকে আমি নিজেই পরিষ্কার করেছি, কাউকে আমি আসতে দেইনি। তো সব মিলিয়ে হয়েছে কি আমার পরিবারের কেউ আক্রান্ত হয়নি এবং আমিও দেখা গেছে যে প্রত্যেকটা বন্ধু আমাকে উজ্জীবিত করেছে যে তুমি লাইফে অনেক স্ট্রাগল করেছো, সেটা তুমি ভালো হয়েছে, তুমি এখন কেন ভালো হবে না, এই আর কটা দিন তুমি একটু ধৈর্য ধরো এবং টেক কেয়ার করো নিজেকে। তো এই যে বিষয়গুলা যেটা দেখা যাচ্ছে যে আমাদের যারা ফ্রন্টলাইনার আছেন অনেক সময় যেটা হচ্ছে তাদের আরেকটা যেটা হলো যে স্টিগমা অনেক সময় যেটা হয় আমাদের সমাজে, যেটা আরেকটা ভয়ঙ্কর জায়গা আমি দেখতে পাচ্ছি যে কেউ আক্রান্ত হয়ে গেলে বা যারা ডক্টররা কাজ করছেন বা নার্সরা কাজ করছেন আশেপাশে তাদের সামনে মানুষগুলো যেতে ভয় লাগে। হ্যাঁ, এমন ভয় পাচ্ছে যে উনি তো কদিন আগে কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং দেখা গেল যে আমাকে একজন বললো যে ছাদে উনি সুস্থ হয়ে হাঁটতে গেছে, ওনার 2 বার নেগেটিভ এসছে, এখন সুস্থ উনি। ওনাকে দেখে তার প্রতিবেশীরা একেবারেই মানে ছাদে এমন ভাবে মানে মনে হচ্ছে এই মানুষটা একটা অস্পৃশ্য মানুষ। হ্যাঁ, একটা ভয়ঙ্কর, ওর কাছে গেলেই ভয়ঙ্কর। ও বলছে আমি এখন পুরো সুস্থ, ডাক্তার আমাকে বলেছে এখন আপনি কোনো অসুস্থতার মধ্যে নাই, আপনি এখন হাঁটাহাঁটি করুন, ডায়াবেটিসের রোগী। কিন্তু আমার প্রতিবেশীরা আমার সাথে এমন ব্যবহার করছেন, ওইটা আমার জন্য ভয়ঙ্কর একটা ট্রমা হয়ে গেছে। এবং বাসায় এসে আমার বাচ্চারার কাছে বলার পর বাচ্চারাও খুব রেগে গেছে যে এইটা কেন ঘটবে, একটা মানুষ তো অসুস্থ হতে পারে, আমি হতে পারি, আপনি হতে পারেন, কিন্তু সেই জায়গা থেকে এই আচরণটা কেন। কাজে আমাদের সোসাইটির আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যেন আমরা কাউকে আসলে এই কোভিড-19 পজিটিভ হওয়ার কারণে তাকে আমরা ভিন্ন চোখে না দেখি। যতটুকু আমাদের দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে আমরা করবো, কিন্তু একটা মানুষকে মানুষ হিসেবে অ্যাকসেপ্টেন্সটা আমাদের কিন্তু মানবিকতার জায়গাটা আমাদেরকে আসলে দূরে সরে গেলে চলবে না। এবং একই সাথে আমরা এটাও দেখছি নিউজে যে আমরা কাউকে ফেলে রেখে যাচ্ছি, মাকে রাস্তায় ফেলে রেখে যাচ্ছি, জঙ্গলে ফেলে রেখে যাচ্ছি, বা ঘরে ঢুকতে দিচ্ছি না, বাড়িওয়ালা বের করে দিচ্ছে। এই যে অমানবিক হওয়াটা, এই অমানবিক হওয়াটাও কিন্তু আমাদের একটা আরেকটা স্ট্রেসের জায়গা, স্ট্রেসের জায়গা থেকে কিন্তু এটা হচ্ছে। আমরা এতটাই স্ট্রেসড হয়ে যাচ্ছে যে আমরা আসলে মনে করছি যে এইভাবেই হয়তো বেঁচে থাকবো। দিদি বাবার কথার সাথে আমি আবারও অ্যাড করছি যে ফ্যাক্টটা বুঝলে আপনি কিন্তু এইভাবে আসলে আচরণটি করবেন না। আপনি তখন বুঝবেন যে কতটুকু করণীয়, কতটুকু আপনার করণীয় না, এবং কি করলে আপনি ভালো থাকবেন। আর আমরা আরেকটা জিনিস খেয়াল করছি যে আমাদের সবার মধ্যে একটা প্রবণতা চলে আসছে যে আমরা সারাদিন দেখা যাচ্ছে একঘেয়েমি ভাবে কাজ করছি। বাচ্চাদের ক্ষেত্রেও বাচ্চাদেরকে বলছি পড়ো, নিজেরাও ওই একই রকম ভাবে কাজ করছি, একই শিডিউল মেনটেন করছি। ওখানে যে একটু ভ্যারিয়েশন আনা, নিজের পছন্দের কাজগুলো করা, নিজের হয়তো একটু সামনে হয়তো আমার দেখা গেল বারান্দায় বেলকনিতে একটু গাছ আছে, এখানে একটু বসা। আমাকে অনেক ক্লায়েন্ট বলছে যে আমি কিচ্ছু করি না, আমার খালি এখন মনে হয় কোন সময় মারা যাবো। এই একটি ফ্যাক্ট আমার মাথার মধ্যে ঢুকেছে। কিন্তু আমি যে আগে অনেকগুলো কাজ করতাম সেই কাজগুলো কিন্তু আমার এখন আর হয়ে উঠছে না, এবং দিনকে দিন আমার মনে হচ্ছে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। আবার এটা আরেকটা জায়গা আমার থাকবে যে সবাই আমরা আসলে এর ফাঁকে ফাঁকে যেটুকু ঘরে বসে একটু ভিন্ন ভাবে করা যায়, একটু ক্রিয়েটিভ ভাবে করা যায়, ভালো লাগার জায়গাগুলোকে বের করা যায়, অথবা রিল্যাক্সেশন বা আমাদের যে বিষয়গুলো আমাদের হয়তো মাইন্ডফুল মেডিটেশন যেগুলো আমরা পারি সেগুলোকে যদি আমরা একটু আবার প্র্যাকটিসে নিয়ে আসি, শুধু ভাবনা না, প্র্যাকটিসের মধ্যেও নিয়ে আসা। আমি যোগদার এই কথাটার সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম একটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা, যে আমাদের আসলে আগে অ্যাক্টিভিটি অনেক ছিল, অনেক করার সুযোগও ছিল। হ্যাঁ, যেহেতু এখন আমরা ওই যে আবারও আমি শব্দটা বলছি এই কারণে যে আমরা এখন সবাই উই আর ফিলিং লাইক এ প্রিজনার। হ্যাঁ, সবাই বন্দি ঘরের ভিতরে। তো এই মুহূর্তে আমাদের হাতে মানে কোনোভাবে অ্যাক্টিভ, সিরিয়াসলি মানে অ্যাক্টিভ হওয়ার যে সুযোগ, সেটা ওই পড়ালেখা, ঘরের ভিতরের কাজ, এর বাইরে যাওয়া যাচ্ছে না। আমার একটা হচ্ছে জবেদার সাথে আমি অ্যাড করতে চাই যে যখন আমরা সবসময় একই রকম ভাবে হয়তো হবে না, কিন্তু যদি আমি ফিল করি যে আমার ভালো লাগছে না, আমি অনেকের সাথে কথা বললাম, এবং কতগুলো টাইম আছে যে এখন আসলে আর কথা বলার টাইমও না যে কাউকে কথা বলবো, সবাই এখন আর কাউকে অ্যাভেলেবেল পাবো না। এমন পরিস্থিতিতে অ্যাটলিস্ট আমি নিজেকে সত্যি সত্যি মাইন্ডফুলনেস ব্যাপারটা, অনেক সময় অনেকে আমাকে বলেন যে আমি তো ওই জায়গাটায় যেতে পারি না,
যে যখন আমার মাথায় দুশ্চিন্তা চলছে, আমি তো নিজেকে থামিয়ে আমি আমি যে একটা মেন্টাল আরেকটা অ্যাক্টিভিটি শুরু করবো, এটা পারি না। এটা কিন্তু সত্যি একটা খুব কমপ্লেক্স টাস্ক, যে আমি আমারই মনকে থামাবো এবং আমারই মনকে শান্ত করে আমি আরেকটা মনের কাজ শুরু করব। এই জায়গাটা আসলে আমাদের সবাইকে একটা জিনিস বুঝতে হবে, যে এটা একদিনে হবে না। এটা আমি বারবার প্র্যাকটিস করতে, মানে আমি যদি প্রথম দিন, এই ধরেন আমরা সবাই এখন কথা বলছি, এই কথা বলতে বলতেও কেউ যদি এখন একটু খেয়াল করেন যে আমি তো এই কাজটা পারি না, আচ্ছা আমি আমি একটু চেষ্টা শুরু করব, মনে রাখতে হবে যে আমার এই চেষ্টা কিন্তু করা মাত্র এটা আমি সফল হব না। আজকে করব, কালকে আরো 5-6 বার করব, সারাদিনে অনেকবার চেষ্টা করব, তাতেও হবে না। এইভাবে আমি কনস্ট্যান্ট করতে থাকতে থাকতে, মানে একদম মনে রাখতে হবে যে এটা একটা অনুশীলন, যে অনুশীলনটা আমাকে একটা সাইকেল চালানো শেখার মতো, সাঁতার কাটা শেখার মতো, বা একদম ইয়ে করে বলি, আমাদের এখন সহজভাবে বলতে গেলে, ধরা যাক আমাদের কারো যদি এখন ডায়াবেটিস যাদের আছে, তারা তো কিছু না কিছু একটা করছি আমরা ডায়াবেটিসটাকে কমানোর জন্য, মানে নিয়ন্ত্রণে রাখার জন্য, যত কিছুই হোক। আমাদের যদি কারো কোনো হার্টের সমস্যা থেকে থাকে, আমরা যত কিছুই হোক এই ঘরের ভিতরে থেকে আমাদেরকে নিজেদেরকে নিজ দায়িত্বে হার্টের অসুখ যাতে না হয় সেটা নিয়ন্ত্রণের একটা ব্যাপার করতে হবে। ঠিক একই আমি বলবো যে এটা একটা একই প্রক্রিয়া, যেখানে আমার মনে রাখতে হবে যে আমার যদি মানসিকভাবে আমি অস্থির বোধ করতে থাকি এবং এটা বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মনে হয়, আমার নিজেকেই প্রতিদিন কিছু কিছু করতে হবে, যেটার অনুশীলন এক দিনে আমি পাবো না। ডায়াবেটিস বেড়ে গেলে বা হার্টের অসুখের কোনো সমস্যা যদি থেকে থাকে, যেটা মেনটেন করার জন্য আমাকে কিছুদিন কনস্ট্যান্ট কাজ করার পরে, ধরা যাক 1 সপ্তাহ কাজ করলে পরে আমি হয়তো এটার একটা বেনিফিট পেতে শুরু করব। সো আমার হচ্ছে না, এই কথাটা ভাবলে আসলে আবারও আমরা না হওয়ার দিকে চলে যাব, ওই যে বারবারই আবারও ফিরে যাচ্ছি। আমরা আমাদের আলোচনায় এই কথাগুলো বলি না, আমরা ভাবি যে এটা সবাই জানেন, ওই যে আমাদের মাথায় কন্টিনিউয়াসলি অটোমেটিক নেগেটিভ চিন্তাগুলো তৈরি হয়। তো অটোমেটিক নেগেটিভ চিন্তাগুলো যেহেতু আমাদের ইমোশনটাকে নেগেটিভ তৈরি করে, তো আমরা তখন ওই নেগেটিভ ফিলিংসটাতে আটকে যাই। আমাদের বারবারই আবারও আমি একই রিপিট করছি, যে আমাদের হিউম্যান বিং আমরা ডিজাইনড হচ্ছি যে কোনো এনিমেলের মতো সার্ভাইভাল ইনস্টিংক্টের দিকে। এখন সার্ভাইভাল ইনস্টিংক্টটা আমরা টের পাই কিভাবে? থ্রু দ্য নেগেটিভ ইমোশনস। যে কারণে আমরা ওইটা থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করি, কিন্তু ওইটা আমাকে ছাড়তে চায় না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমি স্ট্রেস থেকে বের না হচ্ছে আমি তো বুঝতে পারি না যে আমি ভালো বোধ তো হয় না। কিন্তু আমাদের তো এখন মাল্টিপল স্ট্রেসেস, সেই জন্য আসলে আমরা সহজে বেরোতেও পারি না, একই জায়গায় থাকতে থাকি। ফলাফলটা হচ্ছে কি, আমরা বের হয়ে যেতে পারছি না। মানসিকভাবে যদি আমরা নিজেকে অ্যাটলিস্ট অনুশীলন করাতে শুরু করতে পারি, যে হ্যাঁ আমি এই জায়গায় থামবো, এখন আর আমি কিছু ভাববো না, এই অনুশীলনটা শিখতে পারলে, মাইন্ডফুল হতে পারলে আমাদের জন্য বর্তমানে যে একটা বন্দি দশা, এই বন্দি দশাতে হয়তো আমরা একটু ভালো বোধ করার চেষ্টা করতে পারি। অনেক ধন্যবাদ ম্যাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের। আমরা যদি একটু সামারি করি, আমরা এই আলোচনা থেকে এতক্ষণ কি কি পেলাম। তো যেটা হলো যে প্রথমত আমাদের সেলফ কেয়ার নিতে হবে, সবার নিজের যত্ন নিতে হবে। আমরা যে যে কাজে যে যে দায়িত্বেই থাকি না কেন, ওই দায়িত্বের পাশাপাশি আমাদের নিজেদের যত্ন নিতে হবে, আমাদের খাওয়া, ঘুম এবং বিনোদন, এবং আমাদের হচ্ছে শরীরের সাথে সাথে মনের যত্নের দিকেও খেয়াল রাখতে হবে। তার সাথে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আমরা সমস্যাগুলোকে কিভাবে দেখছি, এটা কি ফ্যাক্ট নাকি আমি নেগেটিভ ভাবে পারসিভ করছি, এই বিষয়টাকে বোঝা, এবং যদি ফ্যাক্ট হয় তাহলে এই বিষয়টাকে সলভ করা, আর আমি যদি এটা নেগেটিভলি পারসিভ করি তাহলে আমার নেগেটিভ পারসেপশনটা কিভাবে কমানো যায় বা নেগেটিভ থট কিভাবে কমানো যায়, ওই জায়গাগুলোতে কাজ করা। তো একটা প্রশ্ন আসছে, আমরা জাস্ট এই প্রশ্নটা মানে খুবই বার্নিং কোয়েশ্চেন, এবং অন্যান্য কোয়েশ্চেন আরো এসেছিল, যেমন আমরা ভয় কিভাবে কাটাতে পারি, এনজাইটি কিভাবে কাটাতে পারি, এগুলো অলরেডি আলোচনায় চলে আসছে, তাই আমরা কোয়েশ্চেনগুলো মেনশন করছি না। একটা বিষয় আসছে যে আমরা একটা বিষয় জানি সাইকোলজিতে, যে ব্রেকিং দ্য ব্যাড নিউজ। ধরেন কেউ হচ্ছে মারা গেছেন, কেউ কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন, তো এরকম যে একটা ব্যাড নিউজ তার স্বজনদেরকে জানানো, এইখানে আসলে কিভাবে ব্যাড নিউজটা ব্রেক করা যায়, একদম সংক্ষেপে, আমাদের একদম সময় শেষ, একদম সংক্ষেপে যদি জানতে চাই, যে কেউ বলতে পারেন।
জবেদা ম্যাম বলেন, দিবা ম্যাম পরে অ্যাড করেন। দুজনেই বলি, একটু জবেদা বলে না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা বলি যে আসলে যখন এই ধরনের নিউজটা থাকে তাকে রেডি করা, হ্যাঁ, তাকে রেডি না করে আসলে আমরা এই বিষয়টা বলবো না। এবং যেটা হয় কি অনেক সময় আমরা দেখি যে যদি হঠাৎ করে তাকে বলে দেওয়া হয় যে ঘটনাটি ঘটে, মানুষটি কিন্তু হঠাৎ করে ইমোশনাল ওভার রিয়াকশন করে হার্ট অ্যাটাক বা অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। তাকে একটু একটু করে রেডি করা, এবং আমরা রেডি করেই কিন্তু আস্তে আস্তে তাকে বলি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে অনেকেই এরকম একটা অসুস্থ হচ্ছে, ওনার ফ্যামিলি হয়তো কেউ অসুস্থ হয়েছেন, হ্যাঁ, এবং ওনার এই যে আত্মীয় যিনি হসপিটালে আছেন, আমরা কিন্তু হঠাৎ করে উনি মারা গেছেন এই কথাটি বলি না। এবং এবং উনি এই অবস্থায় আছেন, উনি হয়তো আইসিইউতে আছেন এবং 3-4 দিন হয়তো রেসপন্স করছেন না। তো এই যে একটা একটা মানে স্টেপ বাই স্টেপ তার ইমোশনটাকে একটা মানে অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিয়ে আসা, তারপরে যেটা হলো আস্তে আস্তে উনি নিজেই বুঝতে পারেন, এবং তখন সবাই তাকে হয়তো অন্যভাবে তাকে বলে যে তখন উনি বুঝতে পারেন যে এই মানুষটির আসলে হঠাৎ করে যদি বলা হয় যে উনি মারা গেছেন, এবং আমি অনেককেই শুনেছি যে অনেকে হার্ট অ্যাটাক করেছেন ইমিডিয়েট। তো সেই ক্ষেত্রে যখন বলা হচ্ছে যে উনি আইসিইউতে গেছেন এবং ওনার এই 3-4 দিন ধরে ওনার রেসপন্সটা ভালো না এবং ডক্টররা চেষ্টা করছেন, উনি রেডি হয়ে যান এবং তখন আস্তে আস্তে উনিও বুঝতে পারেন যে এই মানুষটি হয়তো আর আমরা হয়তো তাকে পাবো না। তো এইভাবেই আমরা আসলে যেটা করি তাকে রেডি করে এবং তার ইমোশনকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিয়ে এসে এবং তারপর তার ইমোশন ইনফরমেশনটাকে রিলিজ করা। ওকে, থ্যাংক ইউ ম্যাম। একটু অ্যাড করি, একদম সংক্ষেপে বলছি যে ওনাদেরকে একটা কাজ করা যেতে পারে, যেটা হচ্ছে যে যখন যদি পরিবারের যিনি ভীষণ ভাবে অসুস্থ হয়েছেন বা হয়তো উনি মারাই গিয়েছেন, ওখানে যে এটা আসলে এই মুহূর্তে খুবই টাফ কাজ, তারপরেও এটা হয়তো হসপিটালের প্রত্যেকটা যে ডিপার্টমেন্টে আছে সেখানে যাদের আন্ডারে ওনারা ছিলেন, তারা যদি একটা টিমকে একটা এই ব্রেকিং দ্য নিউজ টাইপের একটা দায়িত্বের জায়গায় রেখে দেন, সাইকোলজিস্টকে তাদের টিমে নিতে পারেন, বা সাইকোলজিস্ট লাগবেন না, সবসময় সব জায়গায় এই ফ্যাসিলিটি থাকে না, কাউকে একটু ট্রেন আপ করে নিয়ে যিনি দায়িত্ব নিবেন। কারণ আমরা যদি একটু খেয়াল করি, বিভিন্ন দেশে কিন্তু, এটা আমার বাংলাদেশেও আছে, ক্যান্সার বা ইত্যাদি হয়তো একজন মানুষ ইমিডিয়েট নিউজ পাওয়া গেল, ডক্টররা ডায়াগনোসিস করলেন যে ওনার সার্ভাইভালের চান্সেস আর ভেরি লো নাও, আর এখন ওনার আর বেশি দিন হয়তো সার্ভাইভ করা সম্ভব না। এই নিউজটা কিন্তু পেশেন্টকে যেমন বলতে হয় ওনাদেরকে, পেশেন্টের পরিবারকেও বলতে হয়। তো ওইটাও কিন্তু একটা ট্রমাটিক সিচুয়েশন। ক্যান্সার ইজ এ ডায়াগনোসিস অফ ক্যান্সার, এটা ট্রমার একটা পরিস্থিতি তৈরি করে পরিবারে। ঠিক ওইটাকে যেভাবে স্বাস্থ্যকর্মীরা ডিল করেন, ওনারা পরিবারগুলোকে এই জায়গায় সহযোগিতা করতে পারেন, এবং পরিবারের সদস্যদেরকে মনে রাখতে হবে যে যারা আছে, যেই মানুষটির সাথে জড়িত, সারা জীবনের জন্য জড়িত ছিল, তাদেরকে কবিতা যে কথাটা বলেছে যে প্রস্তুত না করে যেন এই তথ্যটা মানে হঠাৎ করেই না দেওয়া হয়। অনেক সময় হয় যে হয়তো পরিস্থিতি থাকে না, কিন্তু তারপর আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যেমন খুব ছোট বাচ্চা যে এখনো বোঝে না ডেথ কি, তার জন্য বাবা বা মায়ের চলে যাওয়া চিরদিনের জন্য, এটা তার সামনে ব্রেকিং হবেই কেমন করে, এই জায়গাগুলো আগে প্রস্তুতি না নিয়ে করাটা ঠিক হবে না। তার সারা জীবনের মানসিক স্বাস্থ্য এর উপরে ডিপেন্ড করবে, মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আরো অনেক অনেক আসলে আলোচনা করা যেত, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আসলে এত আলোচনা করা সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে যদি সম্ভব হয় আবারও আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রামগুলোতে আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই রাখছি, এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে রোকনার ইয়ে আছে, ওদেরকে রিফাত, ওদের দুজনকে অনেক ধন্যবাদ।